সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে রানীদা এমএ উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা নবম দশম এসএসসি পরীক্ষার্থীর বাংলাদেশের বিশ্ব পরিচয় অধ্যায় 4 বাংলাদেশের ভূপ্রকৃত জলবায়ু পার্ট 2 নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা বাংলাদেশের ভূপ্রকৃতি ও জলবায়ু পার্ট 1 আলোচনা করছি। আজকে আমরা পার্ট 2 অর্থাৎ তোমরা দেখো বাংলাদেশের জলবায়ু ও প্রাকৃতিক দুর্যোগ এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা দেখো বাংলাদেশের জলবায়ু প্রাকৃতিক দুর্যোগ। জলবায়ু বলতে একটি বৃহৎ অঞ্চলব্যাপী আবহাওয়ার উপাদানগুলোর দৈনন্দিন অবস্থার দীর্ঘদিনের গড় অবস্থাকে বোঝায়। মানুষের জীবনে জলবায়ুর প্রভাব বহুমুখী ও গুরুত্বপূর্ণ। মৌসুমী জলবায়ুর কারণে দেশের বছরের বিভিন্ন ঋতুতে জলবায়ুর কিছুটা তারতম্য ঘটে। বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত হয়, প্লাবিত হয় বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা। এতে অতিবৃষ্টি, অকাল বন্যা প্রভৃতি দেখা দেয়। জলবায়ু পরিবর্তনের ফলে দেখা দেয় নানা প্রাকৃতিক দুর্যোগ। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা দেখো বাংলাদেশের জলবায়ু ও প্রাকৃতিক দুর্যোগ আমাদের মূল কারণ হচ্ছে মৌসুমি জলবায়ুর কারণে এদেশের বছরের বিভিন্ন ধরনের ঋতুর তারতম্য ঘটে। অর্থাৎ বাংলাদেশের যে 6টি ঋতু আমরা দেখতে পাচ্ছ, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত, তার মধ্যে গ্রীষ্ম, বর্ষা এবং শীত এই 3টি ঋতু কিন্তু প্রাধান্য বেশি পায়। গ্রীষ্মকালে যেমন গরম বেশি বলে, বর্ষাকালে বেশি বৃষ্টিপাত হয় এবং শীতকালে কি হয়, অতিরিক্ত শীত পড়ে। অর্থাৎ বাংলাদেশের জলবায়ু মূলত মৌসুমী জলবায়ুর কারণে আমাদের বাংলাদেশটা হচ্ছে মৌসুমী জলবায়ুর প্রভাবের ফলে তোমার বিভিন্ন ঋতুর আমাদের কি হয়, তারতম্যটা আমরা দেখতে পাই। সেক্ষেত্রে আমাদের 6টা ঋতুর মধ্যে কিন্তু এই 3টা ঋতুই সবচেয়ে বেশি আমরা কি করি, উপলব্ধি করি এবং প্রভাব বিস্তার করে আমাদের এই দেশে। এবার আমরা এই ঋতুগুলো থেকে গ্রীষ্ম, বর্ষা এবং শীতকাল এই 3টি ঋতু নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা দেখতে পাচ্ছ আমরা 3টি ঋতু নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে শীতকাল। শীতকাল দেখো নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু শীতকাল। এই শীতকালের সময় সূর্য দক্ষিণ গোলার্ধে থাকায় বাংলাদেশে এই রশ্মি তীর্যকভাবে পড়ে এবং উত্তাপের পরিমাণ যথেষ্ট কমে যায়। শীতকালীন সর্বোচ্চ তাপমাত্রা থেকে 29 ডিগ্রি এবং সর্বনিম্ন থাকে 11 ডিগ্রি। জানুয়ারি মাস বাংলাদেশের শীতলতম মাস। তোমরা এই বিষয়গুলো পয়েন্ট আউট করবে। এই মাসের গড় তাপমাত্রা 17.7 ডিগ্রি সেলসিয়াস। এ সময় দক্ষিণে সমুদ্র উপকূল থেকে উত্তর দিকের তাপমাত্রা ক্রমশ কম হয়ে থাকে। সমতাপ রেখাগুলোর অনেকটা সোজা হয়ে পূর্ব পশ্চিমে অবস্থান করে। জানুয়ারি মাসের গড় তাপমাত্রা চট্টগ্রামে প্রায় 20 ডিগ্রি, নোয়াখালীতে 19.4 ডিগ্রি, ঢাকায় 18.3 ডিগ্রি, বগুড়ায় 17.7 ডিগ্রি এবং দিনাজপুরে 16.6 ডিগ্রি সেলসিয়াস। তবে কোনো কোনো সময় উত্তরাঞ্চলের তাপমাত্রা আরও কমে যায় এবং কম হয়ে থাকে। সুপ্রিয় শিক্ষার্থী, এবার গ্রীষ্মকাল নিয়ে আমরা আলোচনা করব। দেখো মার্চ মাস থেকে মে মাস পর্যন্ত কিন্তু গ্রীষ্মকাল। এ সময় সর্বোচ্চ তাপমাত্রা 38 ডিগ্রি এবং সর্বনিম্ন 21 ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে। এটি দেশের উষ্ণতম ঋতু। এই ঋতুতে তোমার গড় হিসেবে উষ্ণ মাস হচ্ছে এপ্রিল। এই সময়ে সামুদ্রিক বায়ুর প্রভাবে দেশের দক্ষিণ থেকে উত্তর দিকে তাপমাত্রা ক্রমান্বয়ে বেশি থাকে। এপ্রিল মাসের গড় তাপমাত্রা কক্সবাজারে 27.64 ডিগ্রি সেলসিয়াস, নারায়ণগঞ্জে 28.66 ডিগ্রি সেলসিয়াস এবং রাজশাহীতে প্রায় 30 ডিগ্রি সেলসিয়াস থাকে। গ্রীষ্মকালে সূর্য উত্তর গোলার্ধের কর্কট ক্রান্তি রেখার নিকটবর্তী হওয়ার বায়ুর চাপে পরিবর্তন হয় এবং বাংলাদেশের উপর দিয়ে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবাহিত হয়ে থাকে। একই সময়ে পশ্চিম ও উত্তর পশ্চিম দিক থেকে শুষ্ক ও শীতল বায়ু প্রবাহিত হয়। এর ফলে এক ধরনের ঝড়ের সৃষ্টি হয়। এই ঝড়কে কালবৈশাখী বলা হয়। এছাড়া এপ্রিল ও মে মাসে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপসমূহের কারণে বাংলাদেশ উপকূলীয় অঞ্চলে প্রায় বিভিন্ন ঘূর্ণিঝড় আক্রান্ত হয়। 1991 সালের 29 এপ্রিল সংঘটিত ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস বাংলাদেশের উপকূলের বিশেষত চট্টগ্রাম উপকূলে ব্যাপক সম্পদ ও জীবনহানি ঘটেছিল। এরপর আসি বর্ষাকাল। দেখো জুন মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত কিন্তু বর্ষাকাল। এই সময় গড় বৃষ্টিপাত সর্বনিম্ন 119
সেন্টিমিটার এবং সর্বোচ্চ 340 সেন্টিমিটার। জুন মাসের শেষের দিকে মৌসুমী বায়ুর আগমনের সাথে সাথে বাংলাদেশে বর্ষাকাল শুরু হয়। এই সময় সূর্য বাংলাদেশের উপরে লম্বভাবে কিরণ দেওয়ার এখানে অতিরিক্ত তাপ অনুভূত হওয়ার কথা, কিন্তু এই ঋতুতে অধিক বৃষ্টিপাত হয় বলে তাপমাত্রা যে রূপ বৃদ্ধি পাওয়ার কথা সেরূপ বৃদ্ধি পায় না। অর্থাৎ জুন মাস থেকে আমাদের বর্ষাকালের যে ঋতু, সেই ঋতুর আবির্ভাব ঘটে। এই ঋতুর কারণে বাংলাদেশে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়, তবে আবহাওয়ার সর্বদা উষ্ণ থাকে। অর্থাৎ বর্ষাকালেও তোমার বৃষ্টিপাত হওয়ার ফলেও কিন্তু আমাদের গরম অনুভূতি হয়। এ সময় গড় উষ্ণতা প্রায় 27 ডিগ্রি সেলসিয়াস থাকে। বর্ষাকালের মধ্যে জুন ও সেপ্টেম্বর মাস সবচেয়ে বেশি গরম পড়ে। বাংলাদেশে মোট বৃষ্টিপাতের 5 ভাগে 4 ভাগে বৃষ্টিপাত বর্ষাকালে হয়ে থাকে। অর্থাৎ বাংলাদেশে প্রায় প্রতি বছরই কিন্তু বা প্রতি মাসে কিন্তু স্বল্প সংখ্যক বৃষ্টিপাত হলেও বর্ষাকালীন তো অতিরিক্ত বৃষ্টিপাত হয়ে থাকে। এই সময়কাল গড় বৃষ্টিপাতের সর্বনিম্ন 119 এবং সর্বোচ্চ 340। এদেশের পশ্চিম থেকে পূর্ব দিকে বৃষ্টিপাত ক্রমেই বেশি হয়ে থাকে, যেমন পাবনায় প্রায় 114 সেন্টিমিটার, ঢাকায় 120 সেন্টিমিটার, কুমিল্লা 140 সেন্টিমিটার, শ্রীমঙ্গল 180 সেন্টিমিটার এবং রাঙামাটিতে 190 সেন্টিমিটার বৃষ্টিপাত হয়। বাংলাদেশের বর্ষাকালে মৌসুমী বায়ুর প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হয়। এই ঋতুতে পর্বতের পাদদেশে এবং উপকূলীয় অঞ্চলের কোথাও 200 সেন্টিমিটারের কম বৃষ্টিপাত হয় না, যেমন সিলেটে পাহাড় অঞ্চলে 340 সেন্টিমিটার, পটুয়াখালীতে 200 সেন্টিমিটার, চট্টগ্রামে 250 সেন্টিমিটার, রাঙামাটি অঞ্চলে 280 সেন্টিমিটার এবং কক্সবাজার 320 সেন্টিমিটার বৃষ্টিপাত হয়ে থাকে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা ইতিমধ্যে জেনেছ আমরা বাংলাদেশের ঋতুর যে বৈশিষ্ট্য এবং যে ঋতুর বৈষম্য সেগুলো আমরা আলোচনা করেছি। বিশেষ করে শীত প্রধান, গ্রীষ্মকাল এবং বর্ষাকাল, এইসব অঞ্চলের বাংলাদেশের এইসব অঞ্চলের এই 3টি কাল কিন্তু আমাদের অবশ্যই প্রভাব বিস্তার করে। এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। এখন আমরা প্রাকৃতিক দুর্যোগ নিয়ে আলোচনা করব। প্রাকৃতিক দুর্যোগের প্রথম আসে আমাদের ভূমিকম্প, এই বিষয়টি নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা দেখছো আমরা ভূমিকম্পের ধারণা এই বিষয়টা আলোচনা করব। ভূমিকম্প কি? ভূমিকম্প হচ্ছে একটি প্রাকৃতিক দুর্যোগ। পৃথিবীর বহু দেশে এবং বহু অঞ্চলে এই প্রবণতা লক্ষ্য করা যায়। সভ্যতার বহু ধ্বংসলীলার কারণ হিসেবে ভূমিকম্পকে দায়ী করা হয়। ধারণা করা হয় গত 4000 বছরে ভূমিকম্পের ধ্বংসলীলায় পৃথিবীর প্রায় 1,50,00,000 লোক মারা গেছে। নানা প্রাকৃতিক প্রক্রিয়ায় ভূপৃষ্ঠ পরিবর্তিত হচ্ছে। বিজ্ঞানীরা মনে করেন যে ভূত্বকের নিচের অংশ তেজস্ক্রিয় পদার্থগুলো থেকে তাপ বিচ্ছুরিত হয়, আর এই তাপ সঞ্চিত হয়ে পৃথিবীর অভ্যন্তরে পরিচালন স্রোতের সৃষ্টি হয় এবং যেখানে প্রবল শক্তি উৎপন্ন হয়ে ভূত্বকের বিভিন্ন অংশে আলোড়ন ও পরিবর্তন সাধন করছে। অভ্যন্তরীণ শক্তি দ্বারা ভূত্বকের এই পরিবর্তন আকস্মিক প্রক্রিয়া ও ধীর প্রক্রিয়ায় অনুষ্ঠিত হয়। আকস্মিকভাবে পরিবর্তনকারী শক্তির মধ্যে ভূমিকম্প আগ্নেয়গিরি প্রধান। কখনো কখনো ভূপৃষ্ঠের কতগুলো অংশ হঠাৎ কোনো কারণে কেঁপে ওঠে। এই কম্পন অত্যন্ত মৃদু থেকে প্রায় প্রচণ্ড হয়ে থাকে, যা মাত্র কয়েক সেকেন্ড স্থায়ী হয়। ভূপৃষ্ঠের এরূপ আকস্মিক ও ক্ষণস্থায়ী কম্পনকে ভূমিকম্প বলে। তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে ভূমিকম্পের ধারণাটা কি? একটি প্রাকৃতিক দুর্যোগ এবং ভূপৃষ্ঠের আকস্মিক ও ক্ষণস্থায়ী কম্পনকে ভূমিকম্প বলে। যদি তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন যদি আসে যে ভূমিকম্প কি, তাহলে তোমরা ভূপৃষ্ঠের আকস্মিক ও ক্ষণস্থায়ী কম্পনকে ভূমিকম্প বলে এটা বলে অভিহিত করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থী, এরপর দেখো অভ্যন্তরের যে স্থানে অর্থাৎ ভিতরে বা অভ্যন্তরের যে স্থানে ভূমিকম্প উৎপত্তি হয় তাকে ভূমিকম্পের কেন্দ্র বা ফোকাস বলে। আর কেন্দ্রের দিক ঠিক সোজাসুজি উপরের ভূপৃষ্ঠের নাম উপকেন্দ্র অর্থাৎ ইপিসেন্টার। তাহলে আমরা আজকে ভূমিকম্পের ধারণা এই বিষয়টিও আলোচনা করেছি। এবার ভূমিকম্পের কারণ বা কী কারণে ভূমিকম্প হয় এবং তোমার ভূমিকম্পের ফলাফল এবং বাংলাদেশে ভূমিকম্প মোকাবেলার করণীয় এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা ভূমিকম্পের কারণ, বাংলাদেশের ভূমিকম্পের কারণসমূহ এবং ভূমিকম্পের মোকাবেলা প্রস্তুতি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তোমরা দেখো
ভূমিকম্পের কারণ। ভূমিকম্পের কারণ অনুসন্ধানকালে বিজ্ঞানীরা লক্ষ্য করেন পৃথিবীর বিশেষ কিছু এলাকায় ভূকম্পন বেশি হয়। এই সমস্ত এলাকায় নদীর পর্বতমালা অবস্থিত। পৃথিবীর দেখা যায় যে ভূতত্ত্ব 8টি বড় বড় টুকরা এবং 6টি আঞ্চলিক টুকরা দ্বারা বিভক্ত। এগুলো টেকটনিক প্লেট নামে পরিচিত। ভূপৃষ্ঠের যেসব কারণে ভূমিকম্প হয় তার মধ্যে অন্যতম হলো এই প্লেটগুলো বিভিন্ন রকমের স্থানান্তর ও বিচ্যুতি হয়। এছাড়া এর জন্য যেসব কারণে ভূমিকম্প হয় তা নিম্নরূপ: ভিত্তিশিলার চ্যুতি বা ফাটল বরাবর আকস্মিক ভূ আলোড়ন হয়ে ভূমিকম্প হয়। আগ্নেয়গিরি লাভা প্রচণ্ড শক্তিতে ভূ অভ্যন্তর থেকে বের হয়ে আসার সময়ও ভূমিকম্পের সৃষ্টি হয়। ভূতত্ত্ব ভাগ বিকিরণ করে সংকুচিত হলে ভূ নিম্নস্থ শিলাস্তরের ভারের সামঞ্জস্যতা রক্ষার্থে ফাটল ও ভাঁজের সৃষ্টির ফলে ভূকম্পন অনুভূত হয়। এই ভূ আলোড়নের ফলে ভূতত্ত্বে কোনো স্থানে শিলাধসে পাত পড়লে বা শিলাচ্যুতি ঘটলে ভূমিকম্প সৃষ্টি হয়। এই হচ্ছে ভূমিকম্পের কারণ। এরপর দেখো বাংলাদেশে ভূমিকম্পের কারণ। ভৌগোলিক অবস্থানগত কারণে বাংলাদেশ ইন্ডিয়ান ও ইউরোপিয়ান প্লেটের সীমানার কাছে অবস্থিত। এই কারণে বাংলাদেশের ভূমিকম্প প্রবণ অঞ্চল। ভূমিরূপ ও অভ্যন্তরীণ কাঠামোগত কারণে বাংলাদেশের ভূ আলোড়নজনিত শক্তি কার্যকর এবং এর ফলে এখানে ভূমিকম্প হয়। মানবসৃষ্ট প্রাকৃতিক কারণে দেশের কিছু অংশ দেবে যাচ্ছে, আবার কিছু অংশ ফেটে উঠে যাচ্ছে। এভাবে ভূস্ফীতির ফলে বাংলাদেশে ভূমিকম্পের সৃষ্টি হয়, যার ফলপ্রসূতে আমাদের ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয়। পাহাড়ি অঞ্চলে ভূমিকম্পের কারণে ফাটলের সৃষ্টি হয়। ভূমিরূপজনিত কারণে ভূমিকম্পের সম্ভাবনা দেখা দেয়। পাহাড় কাটা সহ মানবসৃষ্ট কারণে বাংলাদেশে ভূমিকম্পের সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে। বিশেষজ্ঞদের মতে বাংলাদেশের পৃথিবীর অন্যতম ভূমিকম্প বলয়ে অবস্থিত। বাংলাদেশে ভূমিকম্প হয়ে থাকে টেকটনিক প্লেটের সংঘর্ষের কারণে। ভূস্তরে ভূমিকম্প প্রবণ ইন্ডিয়ান প্লেট ও মিয়ানমার সাব প্লেটের মাঝখানে বাংলাদেশে অবস্থিত। ভূতাত্ত্বিকদের মতে বাংলাদেশের অভ্যন্তরে এর পার্শ্ববর্তী, বিশেষ করে উত্তর ও পূর্ব দিকে ভূমিকম্প হওয়ার মতো যথেষ্ট ফ্লট বা চ্যুতি বিরাজ করছে। 1989 সালে ফরাসি ইঞ্জিনিয়ারিং কনসোর্টিয়াম বাংলাদেশের ভূমিকম্প প্রবল সংগঠিত মানচিত্র তৈরি করেন। এতে 3টি বলয় দেখানো হয়েছে। প্রথম বলয়কে প্রলয়ঙ্করী, দ্বিতীয় বলয়কে বিপজ্জন এবং তৃতীয় বলয়কে লঘু বলে বর্ণনা করেছে। এই বলয়সমূহকে বলা হয় সিসমিক রিস্ক জোন। তোমরা ভালো করে বিষয়টা একটু পড়ে নিবে যে সিসমিক রিস্ক জোন কী বা কাকে বলে। এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় থাকতে পারে। প্রলয়ঙ্করী বলতে রয়েছে বান্দরবান, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রংপুর। বিপজ্জনক বলয়ে রয়েছে ঢাকা, টাঙ্গাইল, বগুড়া, দিনাজপুর, কুমিল্লা, রাঙামাটি অবস্থান। দেশের অন্যান্য অঞ্চলগুলো লঘু বলয়ে অবস্থিত। অর্থাৎ যেসব অঞ্চল বা বলয় নিয়ে আলোচনা করছি সেগুলো তোমরা অবশ্যই পড়ে নিবে, যেগুলো তোমাদের পাঠ্য বইয়ের কারণে পড়ে তোমরা সৃজনশীল এবং বহু নির্বাচনীতে এই উত্তরগুলো আসলে সমাধান করতে পারবে। এরপর আমরা ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুতি এই বিষয়টি নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী, ভূমিকম্পের মোকাবেলা প্রস্তুতিগুলো নিয়ে আমরা এখন একটু আলোচনা করব। দেখো, ভূমিকম্পের জন্য যে সকল প্রস্তুতি নেওয়া উচিত তা হলো, যারা নতুন বাড়ি তৈরি করবেন তাদের স্ট্রাকচার ও ডিজাইন করার সময় ন্যাশনাল বিল্ডিং কোড অনুসরণ করতে হবে। দক্ষ প্রকৌশলী তদারকির মাধ্যমে ভালো নির্মাণ সামগ্রী ব্যবহার করে বাড়ি তৈরি করতে হবে। ভূমিকম্প প্রতিরোধক পাকা বাড়ি তৈরি করতে কতিপয় বিষয়ের দিকে শুষ্ক নজর, ক্ষয়ক্ষতি ও জীবননাশের মাত্রা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব, যা ইটের তৈরি দেয়াল করলে 4 তলার উপর ভবন না করা। ভবন 2 তলার বেশি হলে প্রতিটি কোনায় ইট, মাঝখানে একটি প্রত্যেক জানালার পাশে খাড়া রড ঢোকানো হবে। দরজা ও জানালার ঘরের কোনায় না হওয়ার ভালো। এই সতর্কতা অবলম্বন করলে ইটের দেয়ালে ভবনের প্রতিরোধ ক্ষমতা বহুগুণ বেড়ে যাবে। ভূমিকম্পের সময় দেয়াল ফাটল ধরলেও ধসে পড়ার আশঙ্কা কমে যাবে। গ্রাম অঞ্চলে টিনের ঘরগুলোতে ভূমিকম্পে ক্ষয়ক্ষতির আশঙ্কা কম, তবে মাটির তৈরি ঘরগুলোতে ভূমিকম্প প্রতিরোধ ক্ষমতা কম। এই জন্য প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কোনাকুনিভাবে বাঁশ বা কাঠের পেসিং ব্যবহার করা যেতে পারে। যদি কোনো ভবনের প্রতিরোধ ক্ষমতা কম থাকে তবে ভবনটিকে নির্মাণের পর শক্তিশালী করা যেতে পারে। এই জন্য কংক্রিট বিল্ডিংয়ের জন্য অতিরিক্ত রড ব্যবহার করে কংক্রিট ঢালাই দিয়ে দুর্বল স্থানগুলিকে আয়তন ও আকার বাড়ানো যেতে পারে।
অনেক সময় ফেরো সিমেন্ট ইটের দেয়ালে প্রলেপ দিয়ে প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। ভবনের নিচতলা সম্পূর্ণ খোলা রাখা উচিত নয়। সেমি পাকা ঘরগুলো চারপাশে টানা দিয়ে বেঁধে রাখলে প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। সুতরাং ভূমিকম্প রোধের জন্য আমরা এইসব বিষয়গুলো অবশ্যই করতে পারি। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা বাংলাদেশে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে বিভিন্ন ঋতুর অবস্থান এবং ভূমিকম্পের কারণ, বাংলাদেশের ভূমিকম্পের কারণসমূহ, ভূমিকম্প মোকাবিলা প্রস্তুতি, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। এই বিষয়গুলো আলোচনার পর আমরা কিছু সংক্ষিপ্ত প্রশ্ন দেখতে পাই, যেগুলো তোমাদের অনুধাবন এবং জ্ঞানমূলক প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এতক্ষণ যে বিষয়গুলো আলোচনা করেছি তার মধ্যে আমরা এই কিছু প্রশ্ন তোমাদের দেখতে পাই, যেগুলো হচ্ছে: উপকেন্দ্র কী, সিসমিক রিস্ক জোন কী, কীভাবে ভূমিকম্প মোকাবেলা করা যায়, ব্যাখ্যা করো, ভূমিকম্প সৃষ্টির মূল কারণ ব্যাখ্যা করো। অর্থাৎ এগুলো অনুধাবন এবং সৃজনশীল প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো এই পাঠের মধ্যে আমরা জানি। তো সুপ্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের বাংলাদেশ বিশ্ব পরিচয় চতুর্থ অধ্যায়ে বাংলাদেশের ভূপ্রকৃতি জলবায়ুর বিভিন্ন অংশ নিয়ে আমরা আলোচনা করেছি। তার মধ্যে গ্রীষ্মকাল, শীতকাল, বর্ষাকাল, এই ঋতুর পরিবর্তন, তারতম্য, ভূপ্রকৃতির মধ্যে প্রাকৃতিক দুর্যোগ, তার মধ্যে ভূমিকম্পর বিস্তারিত আলোচনা করেছি। যে বিষয়গুলো তোমাদের অবশ্যই গুরুত্বপূর্ণ এবং এগুলা তোমাদের নবম, দশম ও এসএসসি পরীক্ষার্থীর জন্য অতীব গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। অর্থাৎ এই বিষয়গুলো তোমরা অবশ্যই বাসায় পাঠ্য বইয়ের মাধ্যমে আলোচনা করে সমাধান করে নেবে। সুতরাং তোমরা সবাই এই বিষয়টা পড়ে তোমাদের অধ্যায়টা শেষ করবে। আজকে এতটুকুই। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।